নমস্কার, আমি অমিত। মানুষের জীবনে ঘটে যাওয়া আরো কিছু অস্বাভাবিক ঘটনা নিয়ে হাজির অলৌকিক। বন্ধুরা, আমি একটা কথা বিশ্বাস করি, পৃথিবীতে কোনো কিছু ঘটার আগে প্রকৃতি আমাদের ইঙ্গিত দেয়। যেমন বয়স্ক মানুষদের মুখে একটা কথা শুনে থাকবে, 10 দশা 1 হলে গুরু দশা হয়। মানে সব দিক থেকে নানান রকম সমস্যা আসবে, আর্থিক, সামাজিক, শারীরিক সব দিক থেকে সমস্যা। ভালো জিনিস হঠাৎ করে বিগড়ে যাবে, মানে প্রকৃতি জানান দিচ্ছে পরিবারে বা শোকের ছায়া নামতে চলেছে। তবে ব্যাপারটা ঘটনাভেদে অন্যরকমও হতে পারে। খুব সহজে কারোর মুখ থেকে আসন্ন বিপদের কথা বেরিয়ে আসতে পারে, হয়তো মজার ছলে, রাগে বা স্বতঃস্ফূর্তভাবে, নয়তো কেউ বলাবে। যেমনটা ঘটেছে আজকের এই ঘটনায়। কোনো দুর্ঘটনা ঘটার আগে বাচ্চাটা কি করে জানতে পারত? ও যেই বলতো এত রক্ত কেন, তারপরেই কেন রক্তপাত হতো, কেন দুর্ঘটনা ঘটত, তবে কি ওকে দিয়ে কেউ সব কথা বলাতো? দুর্দান্ত এই ঘটনাটি শেয়ার করেছে আবুল হোসেন দাদা। অসংখ্য ধন্যবাদ আপনাকে ঘটনাটি শেয়ার করার জন্য। পাশাপাশি বন্ধুরা, তোমাদের বলি, নিত্য নতুন এমন অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা শোনার জন্য লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের সাথে থেকো। প্রতি শনি মঙ্গলবার করে মানুষের জীবনের এমন সত্যি ঘটনা এখানে কিন্তু আসতেই থাকে। তো এবারে শুরু হচ্ছে আজকের নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অমিত দা, আজ আমি তোমাকে আবার একটা ঘটনা লিখছি। মুম্বাই বান্দ্রা থেকে আমি আবুল হোসেন। বছর দেড়েক আগে সেবার একটা দরকারে আমি বাড়ি গিয়েছিলাম, মানে মুর্শিদাবাদ। গ্রামে যখন ঢুকছি দেখলাম বড় মাঠটা পরিষ্কার করে সাইডে একটা মঞ্চ মতো বানিয়েছে। কিসের মঞ্চ আমি ঠিক বুঝতে পারলাম না। একজনকে জিজ্ঞেস করলাম, কি ভোলা দা, কেমন আছো? এটা কিসের মঞ্চ গো, কি হবে এখানে? ভোলাদা তখন বলল, আরে পরশু ফুটবল খেলা আছে, তারই প্রস্তুতি চলছে, ভালো সময় এসেছো, খেলা দেখতে পারবে। তো এরপর ওনার সঙ্গে দু একটা কথা বলে আমি বাড়িতে ঢুকলাম। সবার সঙ্গে দেখা হলো, কথাবার্তা হলো। এমন করতে করতে কি করে যে 2 দিন পার হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। এ ডেকে নিয়ে যায়, ও ডেকে নিয়ে যায়, চা খাওয়ায়, গল্প গুজব হয়, কি করে যেন সময় কাটতে লাগলো। কিন্তু তৃতীয় দিন সকাল থেকেই মাইকে অ্যানাউন্সমেন্ট, ফুটবল প্রতিযোগিতা, দলে দলে মানুষ দেখতে যাচ্ছে। আমারও কৌতূহল হলো, আমিও গেলাম। দেখতে দেখতে খেলা জমে উঠেছে। এমন সময় কে হঠাৎ আমার পিঠে হাত দিয়ে বলল, কিরে ভাই, কেমন আছিস? সঙ্গে সঙ্গে পেছনে তাকালাম, দেখি সুবল, আমার ছোটবেলাকার বন্ধু। ছোটবেলায় আমরা একসঙ্গে কলেজে পড়েছি, বহু বছর পর দেখা। কেমন আছিস, কি করছিস, বাড়ির সবাই কেমন আছে, বেশ কিছুক্ষণ এরকম প্রশ্ন উত্তর পর্ব চলল। তারপর আমি যখন ওর কথা জিজ্ঞেস করলাম, ও তখন আমায় এমন একটা কথা বলল যা আমায় পুরো অস্থির করে তুলল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আর থাকা, কি পাপ করেছিলাম কে জানে, শেষ হয়ে যাচ্ছি পুরো। আয় একদিন বাড়িতে, সব বলবো তোকে, এখানে এসব বলা যাবে না। কি এমন কথা যা এখানে বলা যাবে না, যে কারণে ও পুরো শেষ হয়ে যাচ্ছে? আমার খুব কৌতূহল হলো। তারপরেই খেয়াল করলাম বছর 5-6-এর একটা বাচ্চা, বেশ ফুটফুটে, সুবলের হাত ধরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। ভিড়ের মধ্যে পুরনো বন্ধুকে পেয়ে এতক্ষণ খেয়ালই করিনি। জিজ্ঞেস করলাম,
বাচ্চাটা কে রে?" ও বলল, "ও আমার ছেলে হাবু।" তারপর হাবুর সঙ্গে দু একটা কথা বললাম, কি খাবে জিজ্ঞেস করলাম। এমন সময় হাবু এমন একটা কথা বলল, আমি তো পুরো থ হয়ে গেলাম। বলে, "রক্ত? হ্যাঁ, এত রক্ত কেন? হ্যাঁ, এত রক্ত কেন?" আমি একবার এদিকে তাকাই, একবার ওদিকে তাকাই, নিজের শার্ট প্যান্টটা দেখি যে কোথাও কিছু লেগে আছে কিনা। সুবল তখন আমাকে বলল, "ও কিছু না রে ভাই, তুই বুঝবি না। আসিস একসময় বাড়িতে, সব বলবো তোকে। আসি রে।" বলেও ভিড় ঠেলে তাড়াহুড়ো করে ছেলেকে নিয়ে তক্ষুনি বেরিয়ে গেল। আমার মনে হলো যেন কিছু একটা লুকিয়ে গেল আমার থেকে। আমি ভাবলাম যে বাচ্চাটা মনে হয় মাথা খারাপ বা পাগল হয়েছে, তাই বোধহয় ও তখন ওই রকম কথা বলল যে পুরো শেষ হয়ে যাচ্ছি। কারণ বাচ্চা কাচ্চা এরকম হলে মা বাবার যে কত চিন্তা, কত ভোগান্তি, সে আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু সব ভাবতে না ভাবতেই একটা ঘটনা ঘটল। হঠাৎ একটা চিৎকার শোনা গেল। লোকজন সব হু হু করে দৌড়লো মাঠের ভেতরে। আমি তো কিছু বুঝতে পারলাম না যে হঠাৎ হলোটা কি। পরে জানতে পারলাম অত ভিড় দেখে কে একজন নাকি গাছে উঠে খেলা দেখছিল। সেখান থেকে পা ফসকে নিচে আছড়ে পড়ে সে। হাত পা ভেঙেছে কিনা জানি না, কিন্তু মাথা পেটে রক্ত গঙ্গা বইছে। সঙ্গে সঙ্গে ওকে নিয়ে তখন লোকেরা হাসপাতালে ছুটল। একের পর এক এসব ঘটনায় আমার খেলা দেখার মুডটাই নষ্ট হয়ে গেল। তাই এরপর আমি বাড়ির দিকে ফিরতে লাগলাম। আস্তে আস্তে হিসেব করছিলাম। বাচ্চাটা দুম করে ওরকম একটা কথা বলল। সঙ্গে সঙ্গে সুবল ছেলেকে নিয়ে বেরিয়ে গেল। তারপরে আবার এইরকম একটা ঘটনা ঘটল। ওরা পাপ ছেলে তো আমায় আচ্ছা বিড়ম্বনায় ফেলে গেল। সেই কৌতূহলবশত পরদিন সকালেই আমি সুবলদের বাড়িতে উপস্থিত হলাম। সুবল তখন বাড়িতে ছিল না। ওর মা আর বউ বারান্দায় বসে রান্নার কাজ করছিল। তখন আমি নিজের পরিচয় দিলাম। সুবলের মা তখন সুবলের বউকে একটু চা করতে বললেন। এদিকে মাসিমাকে দেখলাম দুয়ারের সামনে বটি নিয়ে তরকারি কাটতে বসেছেন। নেহাত ওনাকে বাড়ির মধ্যে দেখেছিলাম, রাস্তায় দেখলে তো চিনতেই পারতাম না। অনেক পরিবর্তন। শরীরটা বেশ ফুলে গিয়েছে, চোখেও বোধহয় ঠিক দেখতে পান না। মোটা ফ্রেমের একটা চশমা চোখে। কথা বলে জানতে পারলাম থাইরয়েড ধরা পড়েছে, এছাড়াও আরো অনেক রোগ। এসব কথা হতে হতেই সুবল বাজার থেকে মাছ নিয়ে বাড়িতে ঢুকলো। তারপর হাত পা ধুয়ে আমারই পাশে এসে বসল। ওর বউ মধু আমাদের চা দিয়ে গেল। আমরা চা খাচ্ছি, কথা বলছি। এমন সময় ওর ছেলে এসে আবারও সেই কথা বলল, "বাবা, ও বাবা, এত রক্ত কেন?" আমি তো অবাকই, কিন্তু খেয়াল করলাম বাচ্চাটার মা একবার শাশুড়ির মুখের দিকে তাকায়, একবার বরের মুখের দিকে তাকায়, শাশুড়িও বৌমার মুখের দিকে তাকায়। এদিকে সুবলও নির্বাক। ছেলেটা তখন আবারও বলল, "ও বাবা, বলো না, এত রক্ত কেন?" সুবল তখন ওকে একটা ধমক দিল, "আহ, যা ঘরে যা, সব সময় মুখে, যা ঘরে।" বাচ্চাটার মা এসে তখন বাচ্চাটাকে ঘরে নিয়ে গেল। যেতে যেতে ও তখনও বলছে, "এত রক্ত, কিসের এত রক্ত, কিসের এত রক্ত?" তারপর ওরা ঘরে যেতেই সুবলের মা আমাকে বললেন, "আর বলো না বাবা, রাত দিন আমরা ভয়ে ভয়ে থাকি। যখনই এরকম কথা বলে তার পরেই কোনো না কোনো অঘটন ঘটে। জানি না এবার কার কি হবে।" এই বলে উনি কাটা সবজিগুলো নিয়ে রান্নাঘরে রাখতে গেলেন। আমি সুবল তখন পাশেই বসা, মাছের ব্যাগটা তখন ওখানেই রাখা।
তারই মধ্যে যে এরকম একটা ঘটনা ঘটে যাবে আমরা কেউই কল্পনা করতে পারিনি। উনি উঠতেই হঠাৎই একটা কাক ছো মেরে মাছের ব্যাগটা নিতে গেল। তখন ওদের বাড়ির পোষা বিড়ালটা সেই দিকে এমন একটা ঝাঁপ দিল, পড়ল গিয়ে একেবারে বটির ওপর। পেট কেটে ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো। বারান্দার মেঝেটা পুরো লাল হয়ে উঠল টাটকা তাজা রক্তে। যন্ত্রণায় কাতরাচ্ছে বিড়ালটা। সঙ্গে সঙ্গে তখন সবাই ছুটে এলো। হাবু ওর মা আওয়াজ পেয়ে ওরাও এলো। ওই কাণ্ড দেখে সবাই তো হতবাক, সবারই চোখে জল। শুধু হাবুকে দেখলাম এক দৃষ্টে তাকিয়ে আছে ওদিকে। বিড়ালটার ওই মরণ যন্ত্রণা, ওই রক্ত ও যেন উপভোগ করছে। মুখটা বেশ হাসি হাসি, চোখ দুটো উজ্জ্বল। বলছে, রক্ত, কত রক্ত। তারপর এক সময় ছটফট করতে করতে নিথর হয়ে গেল বিড়ালটার দেহটা। পরপর দুদিন একই রকম দুটো ঘটনা ঘটে গেল আমার সামনে। তারপর আর কি করে এটাকে কাকতালীয় ব্যাপার ভাবি। একদিন একটা ব্যাপার হলে না হয় কিছু বলার ছিল না, কিন্তু পরপর দুদিন তো একই ঘটনা ঘটতে পারে না। যেই ও রক্তের কথা বলে তারপরেই কিছু একটা হয়। তো সুবলের পর আমাকে বলল, যা ঘরে গিয়ে বস, আমি জায়গাটা পরিষ্কার করি। এরপর আমি বারান্দা থেকে উঠে ঘরের ভেতরে গিয়ে বসলাম। সুবলের বউ তখন আমাকে বলল, কি আর বলবো দাদা, চোখের সামনে তো দেখলেন সব। এই জন্যই তো সবসময় ভয়ে ভয়ে থাকি। ও যেই রক্তের কথা বলে আমাদের বুকটা ধড়াস করে ওঠে, যে না জানি এবার কার কি হবে। আমি বললাম, আগেও কি এইরকমই হতো? মধু বলল, না না, আগে সব ঠিকঠাকই ছিল, রক্ত ফক্ত একদম সহ্য করতে পারতো না। এই মাস দুদিন ধরে চলছে এসব। সেদিন ও স্কুলে গেছিল, বড় মাঠে স্কুলটায়। আর ওর বাবা আমার শাশুড়ি সেদিন কেউ বাড়িতে ছিলেন না, বাড়ির কাগজপত্র নিয়ে এক জায়গায় গিয়েছিলেন। পাড়ার মধ্যে স্কুল, গাড়ি ঘোড়ার কোনো ভয় নেই, তাই ও একাই আসা যাওয়া করে। তো সেদিন স্কুল ছুটির পর দেখি ও কাঁদতে কাঁদতে দৌড়তে দৌড়তে এসে আমায় জড়িয়ে ধরল। আমি ওকে বলছি যে, কি হয়েছে রে বাবু, কেউ মেরেছে, বকেছে, কি হয়েছে? দেখি ওর চোখে মুখে কেমন যেন ভয়। তারপর বলল, বাগানের মধ্যে দিয়ে ফেরার সময় কালো করে লম্বা মতো একটা লোক ওকে নাকি ইশারা করে ডাকছিল। আমি বললাম যে, কে লোকটা, চিনিস তুই, কেমন দেখতে? ও বলল, লোকটার নাকি লম্বা লম্বা চুল, লাল চোখ, আর মুখে নাকি একটা বড় কাটা দাগ। আমি তখন ওকে বুঝিয়ে শান্ত করলাম যে, দেখিস না, অনেকে অনেক কিছু সেজে ভয় দেখায়, ভিক্ষে করে, ওই রকমই কিছু হবে। কিন্তু ওই দিন রাত থেকে ওর গা গরম, জ্বর। রাতভর বসে বসে আমি জলপট্টি দিলাম। ঘরে জ্বরের ওষুধ ছিল, ওর বাবা আবার ওকে ওষুধও দিল। সেসব করার পর জ্বরটা নামলো ঠিকই, কিন্তু আতঙ্ক গেল না। এরপর থেকে ও স্কুলে যেতে চায় না, পড়তে চায় না, মাঝে মাঝেই রক্ত রক্ত বলে কি সব আবল তাবল কথা বলতে থাকে। আর যখনই এসব বলে তার পরপরই একটা দুর্ঘটনা ঘটে, রক্তপাত হয়। এই যেমন সেদিন আমাকে বলল, দেখো মা, কত রক্ত। বলার কিছুক্ষণের মধ্যে দেখলাম একটা বাচ্চাকে কুকুর কামড়ে পুরো মাংস তুলে নিয়েছে পায়ের, রক্তে ভেসে যাচ্ছে পুরো। এছাড়াও আমাদের হাত পা কাটা চেরা এসব তো লেগেই আছে। রক্ত দেখলে যে কি খুশি হয় যখন মাছ কাটি একভাবে তাকিয়ে থাকে। আমার খুব ভয় হয়, খুব চিন্তা হয়। এসব কথা চলতে চলতেই গা মুছতে মুছতে সুবল ঘরে ঢুকলো।
বিড়ালটার দেহটা বাগানে মাটি চাপা দিয়ে ও স্নান করে এসেছে। আমি তখন ওকে বললাম, আচ্ছা সুবল, আমরা যখন কলেজে পড়তাম তখন ওই গোকর্ণ গ্রামে কোন এক আশ্রম ছিল না? কোন এক সাধু বাবা থাকতেন সেখানে, উনি আছেন এখনো? ও বলল, জানি না, থাকলে থাকতে পারে, কেন? আমি তখন ওকে বললাম, থাকলে একবার ছেলেকে ওনার কাছে নিয়ে যা, আমার মনে হয় কোনো অপদেবতার দৃষ্টি ফৃষ্টি কিছু লেগেছে ওর, তার জন্য এসব বলছে, এসব হচ্ছে। সুবল তখন বলল, তাহলে তুইও চল। কবে যাই বল? ঠিক হলো শনিবার সকাল সকালই বেরোবো। তো শনিবারে সকালে হাবুকে নিয়ে আমরা গোকর্ণ যাচ্ছি। কাঁদি থেকে বহরমপুরের বাস ধরে যেতে হয়। আমি আর সুবল জানলার ধারে একটা সিটে বসা, হাবু মাঝখানে, আর লেডিস সিটে সুবলের বউ একটা ব্যাগ নিয়ে বসে আছে। ফিরতে যদি দেরি হয় তো একটু টিফিন সঙ্গে নিয়েছে। তো হাবু বসে থাকতে থাকতে বাবাকে একবার জিজ্ঞেস করলো, বাবা, আমরা কোথায় যাচ্ছি? সুবল উত্তর দিল। তারপরেই হাবু আবার সেই কথাটা বলল, কি হয়েছে বাবা, এত রক্ত কেন? আমাদের সবারই বুকটা ধড়াস করে উঠল। আমি সুবলের মুখের দিকে তাকাই, সুবল আমার মুখের দিকে তাকায়। আমাদের চোখে মুখে তখন স্পষ্ট ভয়, মানে আবার কিছু একটা ঘটতে যাচ্ছে। আবারও রক্তক্ষয়, আবারও প্রাণনাশ কিছু। ভাবতে না ভাবতেই তীব্র একটা ঝাঁকুনি দিয়ে এরপর থেমে গেল বাসটা। দু একজন তো হুমড়ি খেয়ে পড়ল আমাদের গায়ের ওপর। সাথে সাথে একটা হই হই শব্দ। আমরা প্রথমে ভেবেছিলাম যে আমাদের বাসের কিছু হয়েছে, পরে জানতে পারলাম একটা ট্রাক আর একটা মোটর বাইকের অ্যাক্সিডেন্ট। বাইকটা একেবারে দুমড়ে মুচড়ে দলা হয়ে গেছে। বাইক আর ওই ছেলেটারও অবস্থা সঙ্গীন, কেটে চিরে মাথা পেটে একেবারে রক্তাক্ত অবস্থা, রাস্তায় পড়ে কাতরাচ্ছে। বাঁচার আশা খুবই কম। তারপর ওকে তুলে লোকেরা হাসপাতালে নিয়ে গেল। এরপর পুলিশ এলো, জায়গাটা পরিষ্কার করলো। এসব করতে করতে আমাদের অনেকটা দেরি হয়ে গেল। আশ্রমে যখন পৌঁছলাম তখন দুপুর হয়ে গিয়েছে। তারপর সাধু বাবার কাছে হাবুকে নিয়ে গেলাম আমরা। সব ঘটনা জানালাম ওনাকে। সেই সাধু বাবা তখন হাবুকে কাছে ডাকলেন। তারপর ওকে একটা জবা ফুল দেখিয়ে বললেন, বলো তো বাবা, এটা কি ফুল? হাবু বলল, রক্তের ফুল। তারপর সাধু বাবা বললেন, বুঝতে পেরেছি, আর কারো কিছু বলতে হবে না। রক্ত পিশাচের দৃষ্টি পড়েছে ওর ওপরে, তার শুধু রক্ত চাই। যখনই তার রক্তের পিপাসা জাগে তখনই ওকে দিয়ে সব কথা বলা এসে। তারপরেই একটা করে দুর্ঘটনা ঘটে, রক্তপাত হয়, প্রাণ নাশ হয়। ওর চোখের দৃষ্টি দিয়ে সেই রক্ত ভক্ষণ করে রক্ত পিশাচ। আমি তখন বললাম, তাহলে এখন কি হবে বাবা? উনি তখন হাবুকে পাশে বসিয়ে মন্ত্র পড়ে ওর মাথায় জল ছিটিয়ে দিলেন, আর মন্ত্র পড়ে একটা জবা ফুল আমাদেরকে দিয়ে বললেন, আজ শনিবার, আজই এটা নিয়ে গিয়ে একটা মাদুলিতে ভরে ওকে পরিয়ে দাও। ওর 12 বছর বয়স না হওয়া পর্যন্ত এটা খুলবে না। আশা করি এতেই ঠিক হয়ে যাবে, যাও। তারপর বাড়িতে ফিরে সেই জবা ফুলটা একটা মাদুলিতে ভরে এরপর হাবুকে পড়ানো হলো। তারপর যতদিন আমি বাড়িতে ছিলাম আর তেমন কিছু শুনিনি। গত বছর ছুটিতে আবার যখন বাড়িতে গেলাম তখন সুবলদের বাড়িতেও দেখা করে খবর আনতে গিয়েছিলাম যে হাবু এখন কেমন আছে, আর কিছু হয়েছে কিনা। কিন্তু শুনলাম যে এখনো ভালোই আছে, আর কিছুই ঘটেনি।
ওসব রক্তের কথা ও আর এখন বলেও না। তো এই ছিল বন্ধুরা আজকের ঘটনা। দুর্দান্ত, চমৎকার, ইউনিক একটা ঘটনা। কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাটা কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর এমন ঘটনা বা এমন অভিজ্ঞতা যদি তোমরা এখানে শেয়ার করতে চাও, ডেসক্রিপশনে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। যদি লিখতে পারো তো লিখে, না হলে ভয়েস মেসেজ করে বলতে পারো। তো এবারে গত এপিসোডে সৌরভ রায় কমেন্ট করেছে, জয় মা কালী দাদা, আবার আমার ঘটনা শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ। মনীষা কাকিমা লিখেছেন, খুব দারুণ ঘটনাগুলো, ভালো থেকো। অজন্তা হরে লিখেছে, দুটো ঘটনাই মন ছুঁয়ে যাওয়া ঘটনা। মিঠুন পাল লিখেছে, দারুণ, ভেরি ভেরি নাইস দাদা। অন্তশীল লিখেছে, দুটো ঘটনাই দুর্দান্ত। মায়াদি লিখেছে, ভাই চলে এলাম, তুমি এগিয়ে যাও, গডের কাছে প্রে করি। মৌসুমী মুখার্জি লিখেছে, ঘটনা শোনার জন্য অপেক্ষা করে আছি, কখন শুনবো। অসাম, দারুণ, খুব ভালো লাগে, ভালো থেকো ভাই। এছাড়াও কমেন্ট করেছো বরুণ গুপ্তা, গীতাদি, এমডি মঞ্জু, সুদেশা সিংহ রয়, অর্কপ্রভ নস্কর, মৌসুমী, কৃষ্ণা হালদার, গোপাল, শিব মুভিজ, অন্বেষা, বিভাস দাস, রীনা ভান্ডারী, বিনয় মাইতি, দামিনী পাল, মিঠুন পাল, মারিয়া বারই, পার্থ মহন্ত সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এইখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে শনিবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।